সালামু আলাইকুম। তোমরা জেনে খুশি হবা যে ইতিমধ্যেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর ক্যালকুলেটর দিয়ে যাবতীয় অঙ্ক কিন্তু করে দেখিয়েছি একটা ভিডিওতে, তাই না? আমরা সেখানে বলেছিলাম যে আমরা প্রতিটা বইয়ের স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা বইয়েরই কিন্তু অঙ্ক তোমাদের একদম ক্যালকুলেটর দিয়ে কীভাবে এমসিকিউগুলো সমাধান করা যায় সেটাও কিন্তু তোমাদের দেখা দেবো একটা একটা করে, যাতে স্টুডেন্টরা যখন আটকিবা তখন যেন এই ভিডিও থেকে তুমি সহায়তা পাও। তারই ধারাবাহিকতায় আমরা সিস্টেক প্রকাশনের মাহবুব রহমান স্যারের যে বইটা আছে, এখানে সম্ভবত 300 থেকে 400 এমসিকিউ আছে। তো আমরা 100 100 100 100 করে তোমাদের জন্য আলাদা আলাদা করে ভিডিও দিব। যদি ধরো যে তোমার 150 নাম্বারটা বা 160 নাম্বারটা সমস্যা হলো অঙ্কেতে, 160 নাম্বারটা তুমি 100 থেকে 200 নাম্বার যে সিরিয়ালটা আছে সেখানে যাই তুমি খুব সহজেই ওটা কিন্তু এখান থেকে সমাধান পাই যাবা। আবার ধরো তোমার 70 নাম্বারটা আছে, তাহলে তুমি প্রথম ভিডিওটা দেখলা, 300 নাম্বারটা আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটাই ওকে ক্যালকুলেটর দিয়ে তোমাদের একটা একটা করে সেটা ব্যাখ্যা সহ কিভাবে হইলো না হলো সেটা সমাধান করব। এটা শেষ হলে ইনশাল্লাহ আমরা লেকচার থেকে শুরু করে তারপরে অক্ষরপত্র থেকে শুরু করে যত পাবলিকেশন আছে জয়গুলি সবগুলারই ইনশাল্লাহ এইভাবে তোমাদের কাছে সমাধান করে যাব। ঠিক আছে? তো চলো আমরা আজকে তারই ধারাবাহিকতার প্রথম যে মাহবুব রহমান স্যারের বইয়ের 100 পর্যন্ত এমসিকিউ এর সমাধান করি। এরপরে আমরা 100 থেকে 200 তারপরে 300 পর্যায়ক্রমিক যে বই আমরা করব ধারাবাহিকভাবে 100 100 করে, তবে 100-র ভিতরে যতগুলা আর কি অঙ্ক থাকে ওই অঙ্কগুলোই তোমাদের সামনে সমাধান করে দেব। ঠিক আছে? আই হোপ সবার উপকারে আসবে। তো চলো কথা না বেরিয়ে কাজটা শুরু করি। এইচএসসি আইসিটির মাহবুবুর রহমান স্যারের যে লেখা বইটা আছে সিস্টেক প্রকাশনের, যেটা কিনা লাস্ট সংস্করণ হয়েছে জুলাই 2025 সনের। তো চলো একবারে শুরু থেকে দেখার চেষ্টা করি অঙ্কগুলায় আমাদের আসলে সমস্যাটা কোথায় হয়। সুমেরীয় সভ্যতা থেকে শুরু করে প্রথম লাইনে 9, আমরা যদি দ্বিতীয় লাইনে খুঁজে দেখি তাও দেখতেছি 9। দেখো মায়ান সংখ্যা পদ্ধতি ভিত্তি কত ছিল, এটা তোমার মুখস্থ রাখতে হবে। 20 ভিত্তিক 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল তাদের। কত বছর আগে গ্রিকরা ব্যাবিলিয়ন ও মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে, এটা মুখস্থ রাখতে হবে। 2500। দেখো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমরা আজও কিন্তু ব্যবহার করি, দশমিক সংখ্যা পদ্ধতি, তাই না? রোমান সংখ্যা পদ্ধতি ভি বলতে আমরা 5, এটা আগে থেকে জানি। সি বলতে বোঝানো হয় 100। দেখো 10 বলতে বোঝানো হয় কি এক্স। এখন এল সমান তাহলে কি বোঝানো হয় 50। এল সমান কি বোঝানো হয় 50, এটা তোমরা আবার মাথায় রেখো। গ্রিক এ কে দশমিক সংখ্যা বলতে কত লেখা হয় 1। দেখো এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো আমরা যদি তার পরের পৃষ্ঠাটার ভিতরে খুঁজে দেখার চেষ্টা করি কোনো অঙ্ক বা বোঝার মতো কোনো কিছু আছে কিনা, নেই, এখানেও নাই। এই সিরিয়ালে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? আমরা জানি নন পজিশনালের জন্য রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাই না? সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যতগুলো অংশ ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো বেস বলে। একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক থাকে ওইটাকে তার সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়, তাই না? এত এর সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কমপক্ষে কত বিট প্রয়োজন? দেখো এটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, এই অঙ্ক সমাধানের জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করবো। যারা আমাদের প্রথম ক্লাসটা না দেখছো ওইখানে গেলে কিন্তু সহজে এটা বোঝার কথা যে মাইনাসের এটার মান কত আসবে, কতগুলো রেজিস্টার আসবে, ওই হিসেবে 8 বিট হবে না 16 বিট হবে না কি হবে। তো যারা ওই ক্লাসটা দেখেছো তারা সহজেই বোঝার কথা, আর যদি না দেখে থাকো আমি বলবো প্রথম ওই ক্লাসটা দেখে দেন এই ক্লাসটা করো। তো আমরা নিয়ম অনুযায়ী যেন কী করি, সংখ্যাটাকে বাইনারিতে নিতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে দিব মোডে, মোড থেকে যাব কত নাম্বার? 4 নাম্বার। দেখো যদিও বা মান এখানে আমাদের মাইনাস মান দেওয়া, আমরা এটাকে প্রথমে খেয়াল করবো পজিটিভ হিসেবে। তাহলে আমরা যদি পজিটিভ হিসেবে এটাকে গণনা করে লিখি যে 2 9 3, যে সংখ্যাটা আছে এখানে বেস ছিল 10, তাই আমরা দিব দশমিকের জন্য ডিইসিতে চাপ। এরপরে এই সংখ্যাটা নিতে হবে কোন পদ্ধতিতে? বাইনারিতে। তাই আমরা এই যে লগের এখানে চাপ দিলাম। দেখো এখানে প্রথমে আমাদের খেয়াল করতে হবে এই দিক থেকে লাস্ট 1 কোথায় আছে, এখানে। তার আগে সামনে 0 আছে, তো এগুলোর তো কোনো ভ্যালু নাই পূর্ণ সংখ্যার সামনে। তো আমরা এখান থেকে গণনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9। দেখো রেজিস্টার হয় সর্বনিম্ন কতটায়? 8টায়। এরপরে রেজিস্টার হয় কত? 16 বিটে, তারপরে হয় 32, তারপরে 64, এইভাবে কিন্তু ডাবল ডাবল হয়ে যায়। যেহেতু এখানে মান আছে তাহলে 8 9টা, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটা রেজিস্টার করতে হবে 16টা। তাহলে এখানের উত্তর কত? 16। ওকে, এটা হয়ে গেল। তারপরে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। দেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটাকে বলা হয় অঙ্ক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম একক। কয় ভাগে ভাগ করা হয়? এটা কিন্তু 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো তার পূর্ণ সংখ্যা আর একটা হলো তার ভগ্নাংশ সংখ্যা। আমাদের সংখ্যা পদ্ধতির যে প্লেলিস্টটা আছে চ্যাপ্টার 3.1 এর উপরে, সেখানে কিন্তু এগুলো খুব স্পষ্ট করে বর্ণনা রয়েছে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, এটা কত ভাগে ভাগ করা যায়, কী কী ভাগ, সব কিছুই কিন্তু। এরপরে যদি আমরা লক্ষ্য করি নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে দেখো এটা কিন্তু রোমান সংখ্যা। তো রোমান সংখ্যাগুলোকে আমরা নন পজিশনালে কাউন্ট করি। এখানে কোনো অঙ্ক ছিল না। দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি নিচের কোনটি পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে সবগুলো ABCD এই সেইগুলো তো হবে না, উত্তর হবে কোনটা? গ নাম্বার। দেখো এখানে কিন্তু আমাদের গ নাম্বারই আছে যেহেতু অঙ্ক। দেখো এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যক্তিগত। তোমরা যদি আমার এই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর ইউটিউবের প্লেলিস্ট থেকে আমাদের অঙ্কগুলো দেখো, তাহলে কিন্তু খুব সহজেই এই বেসিক নিয়মগুলো ক্লিয়ার করতে পারবা। সেখানে কিন্তু এই সংখ্যা পদ্ধতির একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত বেসিক নিয়ম আছে সব কিছু আলোচনা করা দেওয়া আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু সেটার লিঙ্ক দিয়ে দিতে পারি তোমরা চাইলে। তো দেখো সেখানে বলা ছিল ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত, আমরা জানি 10। এরপরে আছে দশমিক সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক ব্যবহার করে গড়ে ওঠে? 10টা। দশমিক চিহ্ন ছাড়া সংখ্যাকে কি বলে? ওটাকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এই যে ঘ নাম্বারটা উত্তর। এরপরেরটা দেখো
ভগ্নাংশযুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশকে কি বলে? এখন কোশ্চেন হলো রেডিক্স পয়েন্ট কি স্যার? দেখো, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য আমরা একটা কি ডট চিহ্ন ব্যবহার করি না? এর আগে 2, 7, 5 যাই দিবা, এগুলো সবকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। এরপরে যদি লেখো 3, 7, 5 সাপোজ, এগুলো সবটাকেই আমরা কি বলি? ভগ্নাংশ অংশ, তাই কি না? দেখো, তাহলে এই যে রেডিক্স পয়েন্টটা যে জায়গায়, তার এটা কি বাম দিক না? তাহলে এই বাম দিকের অংশকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, এটার উত্তরে কিন্তু এই যে ক নাম্বার পূর্ণ সংখ্যা রয়েছে, আর যেটা ডান দিকে থাকে ওটাকে আমরা কি বলি? ভগ্নাংশ সংখ্যা। তাহলে তুমি দেখো, আমরা তার পরের অঙ্কটা দেখি। ভগ্নাংশযুক্ত সংখ্যার রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশকে, রেডিক্স পয়েন্ট জানি কোনটা? এই যে দশমিক চিহ্ন, তার পরের অংশটা ডান দিকের অংশ, তাহলে ওটাকে আমরা কি বললাম যেন? ভগ্নাংশ। তাহলে এটাও বুঝতে পেরেছো আশা করি। তারপরে যদি আমরা দেখি এমএসডি, এটা মুখস্থ রাখতে হয়, অঙ্কের ক্ষেত্রে অনেকবার লাগে। এমএসডি, এলএসডি, এই যে বলা আছে। এমএসডি মানে কি? মোস্ট সিগনিফিক্যান্স ডিজিট। অনেক সময় দেখবা এমএসবিও লেখা থাকে, ওইটার ফুল মিনিং হলো মোস্ট সিগনিফিক্যান্স বিট। ওটা বাইনারি অক্ষরের ক্ষেত্রে লেখা হয়, আর এটা ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে কিন্তু লেখা হয়। তারপরটা দেখো এলএসডি। এলএসডি মানে কি তাহলে? লেস্ট সিগনিফিক্যান্স ডিজিট। তারপরে দেখো দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বাম পাশে যেটা থাকে, এটা হলো মুখস্থ। দেখো, দশমিক সংখ্যার যেগুলো বাম পাশে থাকে এগুলোর গুরুত্ব সবসময় বেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় এমএসডি। তাহলে উত্তর হবে কি? ক নাম্বার। তারপরেরটা যদি তুমি লক্ষ্য করো বাস্তব ভিত্তিক উদাহরণের ক্ষেত্রে, দশমিক সংখ্যার এটা হলো ধরো রেডিক্স পয়েন্ট, এই যে দেখছো দশমিক চিহ্ন দেওয়া আছে কিন্তু এখানে। এরপরে এটা হলো ডান অংশ অর্থাৎ ভগ্নাংশ, আর এদিকে আসলে কি? পূর্ণ সংখ্যা। এখন দেখো, তাহলে এমএসডি কোনটা? সবার শুরুতে যে সংখ্যাটা থাকে এটারই তো গুরুত্ব বেশি, তাই না? এই জন্যই তো আগে বসছে যে 5601, এটা বোঝাচ্ছে। তাহলে কি এই অংশের গুরুত্বটা বেশি না এই 5-এর? তাহলে উত্তর হবে কত? 5। আমরা এটার উত্তরটা দেখার চেষ্টা করি। এই যে দেখো 5ই কিন্তু আছে। ওকে, তাহলে যেটা সর্বপ্রথমে বসে এটার গুরুত্ব বেশি, এরপরে যেটা আস্তে আস্তে পরের দিকে বসে সেটার গুরুত্ব কিন্তু কমে যায়। 63 নম্বরটা দেখো, দশমিক সংখ্যার যে 572.36 এলএসডি কোনটি? লেস্ট সিগনিফিক্যান্স ডিজিট। সব থেকে গুরুত্ব কার কম? তুমি দেখো তো সবার শেষে কে আছে? এই 6 আছে না? তাহলে এখানের উত্তর কি হবে? 6। দেখো, এখানেও কিন্তু এই 6 দেওয়া আছে। ওকে, তাহলে এমএসডি মানে মোস্ট সিগনিফিক্যান্স বিট বললে বসবে এই সামনেরটা, আর যদি বলে এলএসডি লেস্ট সিগনিফিক্যান্স বিট সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে এই 6। ওকে, এরপরে যদি আসি, দেখো এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু আমরা চ্যাপ্টার 3.2 এর যে গেটের পরিচিতি ক্লাসগুলো আমরা নিছি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, সেখানে কিন্তু ডিজিটাল সংকেত নামের অপশনগুলো তোমাদের দেখিয়েছিলাম। যখন সিগন্যাল আপ হয়ে যায়, দেখো যখন সিগন্যাল আপ হয়ে যায় অর্থাৎ উপর দিয়ে প্রবাহিত হয় তখন ওইটার মান হয় 1, আর যখন সিগন্যাল নিচ দিয়ে প্রবাহিত হয় তখন ওইটার মান হবে 0। এখন দেখো দাগ দেওয়া আছে, এখান দিয়ে একটা দাগ, এখান দিয়ে একটা দাগ, তাহলে সেক্ষেত্রে এই মাঝখানে নিচ দিয়ে যেহেতু গেছে এই অংশটা একটা শূন্য, এরপরের অংশের ক্ষেত্রেও একটা শূন্য, নিচ দিয়ে দাগ, এখানেও কিন্তু একটা শূন্য, আবার সিগন্যাল আপ হয়ে গেছে। তো সিগন্যাল যখন উপর দিয়ে যায় তখন এটার মান কি হয়? 1। দেখো এখানে কিন্তু ডিভাইডেড আছে, তার মানে এখানে 2টা 1 বসবে এই জন্য। এরপরে আবার সিগন্যাল ডাউন হয়ে নিচ দিয়ে গেছে, তাহলে তখনকার মান কি হবে? 0। তাহলে তুমি দেখো তো এখন এটার মান কি দাঁড়ালো? তাহলে 1 0 0 0 1 1 0। তুমি দেখো এটার সাথে কোনটা মিলে? 1 0 0 0 1 1 0। তাহলে কিন্তু আমাদের কয় মিলতেছে? দেখি আমাদের উত্তরটা। হ্যাঁ, এটার উত্তর কিন্তু ক নাম্বার। ওকে, আশা করি তোমরা ডিজিটাল সংকেতটা খুব সহজেই বুঝলা। তাহলে দেখো এরপরেরটা 66 নাম্বার যদি আমরা পড়ি, দেখো কি লেখা আছে। একটা বাইনারি সংখ্যা দিয়ে দিছে যেটা দশমিক চিহ্ন সহ যুক্ত করে এর সমকক্ষ মান কোনটি? 2টা মান দিছে তার অক্টালে, 2টা দিছে তার হেক্সাডেসিমালে। দেখো আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইউটিউবের যে চ্যানেলটা আছে তোমাদের আমি যে দেখাই, দেখো ইউটিউবে গেলে তোমরা যদি এখানে সার্চ করো @study স্টাডি টেবিল TABLE, তারপরে তুমি লিখবা হলো এডুকেশন। এই যে দেখো আমার কিন্তু সার্চে চলে আসছে। এখানে যদি তুমি ক্লিক দাও দেখো আমাদের চ্যানেলটাই কিন্তু তোমাকে নিয়ে যাবে। প্রথমে উপরের যে চ্যানেলটা সেটাই কিন্তু আমাদের। তুমি এখানে গেলা, যাওয়ার পরে তুমি গেলা হলো ধরো সাপোজ প্লেলিস্টে যাওয়ার পরে তুমি কিন্তু খুব সহজেই যে ক্যালকুলেটর হ্যাক্স এই ক্লাসটা কিন্তু এখানে দেওয়া আছে। তুমি সেখান থেকে কিন্তু খুব সহজে এই যে এক একটা মান কিন্তু করে দিতে পারবা। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রতিটা নিয়ম কিন্তু দেখতে পারবা। তো এটা একটা অপশন। আমরা খাতা কলমে আগে দেখি এটাকে, তারপরে আমরা ক্যালকুলেটরে না হয় দেখবো। দেখো এটাকে যদি আমরা খাতায় আগে করার চেষ্টা করি, মান যেটা দেওয়া আছে 10101.01, আমরা যদি এটা অক্টালে করার চেষ্টা করি, অক্টালে কি হয়? যে জায়গায় দশমিক আছে এখান থেকে কিন্তু 3 ঘর যেতে হয়, আর এখানে পূর্ণ সংখ্যার এদিক 3টা, তারপরে 3টা, দশমিকের জায়গায় দশমিক, এখানে এইভাবে তোমরা দিবা। তাইলে এরপরে 3টা মিলানোর জন্য পরে কি একটা শূন্য, যদি এদিকে শর্ট থাকতো আমরা শূন্য দিতাম। এখন দেখো 3 ঘরের জন্য 1 2 4, 3টা করে ঘর আমরা ডাবল করে নিব। প্রথমটার মান বসাই 0 1 0। এর মানে কি জানো? যার নিচে শূন্য থাকে সে থাকে কি? অফ। তাহলে একের নিচে শূন্য সে অফ। তাহলে কে 1 আছে 2, তাহলে এই অংশের মান কি দাঁড়ালো? 2। তার আগের অংশ যদি আমরা বসাই, আবার লিখি 1 2 4, সাপোজ ধরো এখানে যদি বসাই 1 0 1, তাহলে এখন কে অফ আছে? 2 অফ আছে, তাই না? তাহলে 2 যেহেতু অফ, তাহলে বাকি মান কত আছে? 4 আর 1 চালু আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তার আগেরটাও দেখো সেম আছে, তাহলে এটাও হবে কত? 5। আমরা উত্তরটা মিলানোর চেষ্টা করি। দেখো এই যে ক নাম্বার,
55.52, তাহলে কিন্তু এই অংশে মিলে গেল খুব সহজেই। হেক্সাডেসিমাল কি করার দরকার আছে তাইলে না, কিন্তু এই অঙ্কটাই যদি আমরা ক্যালকুলেটরে করতাম তাহলে সেটা কীভাবে? ক্যালকুলেটরটা প্রথমেই অন করে আমাদের নর্মাল মোড থেকে যাইতে হবে কি বেস মোডে। এখন এই বেস মোডে যাওয়ার পরে তুমি কি করবা, এই 101,101 এরপরে কি দশমিক না, দেখো এখানে কিন্তু দশমিক উঠবে না, আমরা ক্যালকুলেটরের সেই মাস্টার ক্লাসে কিন্তু তোমাদের দেখিয়েছি। তো তখন তুমি কি করবা, দশমিকের কথা চিন্তা না করেই তখন কি করবা, 0 এবং 1 এটার কথা চিন্তা করবা। এখানে কয়টা মান, দুইটা। প্রথমে যদি তুমি অক্টাল চেক দাও তাহলে কিন্তু পরে একটা শূন্য দিবা, আর যদি হেক্সাডেসিমাল চেক দিতা তখন কিন্তু তুমি আরও আরেকটা শূন্য বাড়ায় দিতা, অর্থাৎ দুইটা শূন্য দিয়ে চারটা মিল করতে, অর্থাৎ দশমিকের পরে তোমার কয়টা করে গ্রুপ লাগবে সেটাও এখানে বলে দিতে হবে। তোমরা ওই ক্যালকুলেটরের হেক্স ক্লাসটা করলেই তোমরা এগুলো সহজেই পারবে, আশা করি তোমরা ইতিমধ্যে দেখেও ফেলেছো। যাই হোক, এখন আমরা এটাকে ইকুয়ালে চাপ দিব। কোন পদ্ধতিতে যেন, এটা দেওয়া আছে বাইনারিতে, তাইলে আমরা বাইনারিতে চাপ দেওয়ার পরে দেন এটাকে ক্লিক করবো। এখন আমাকে নিতে বললো কোন পদ্ধতিতে, দেখাতো এটা নিচে বলছে কোনটাই, অক্টালের ক্ষেত্রে। তাহলে এই মানটাকে ডিরেক্ট চাপ দেবো কোথায়, এই যে অক্টালের বাটনে। তাহলে তুমি দেখাতো লাস্টে থেকে যদি আমরা 3 ঘর হিসাব করি, 3 ঘরের মান কি আসছে 2, তারপরের 3 ঘরের মান কি 5, তারপরের 3 ঘরের মান কি আসছে, এই হলো কিন্তু 5। তাহলে 55.2 এই ডটটা কিন্তু বসিতে, তাহলে কিন্তু এটা মিলে গেল। আর যদি ধরো এটাকে আমরা হেক্সাডেসিমালে মিলাইতাম তখন কি করতাম জানি, ধরো যে এরপরে আরেকটা শূন্য দিতাম। ওকে, এখানে এই যে 01 পরে, এই 01 পরে দুইটা শূন্য দিতাম। তারপরে আমরা কি করতাম, এটাকে বাইনারি অপশনে নিয়ে সমান চিহ্ন দিয়ে দিতাম। তারপরে তোমার যদি হেক্সাডেসিমালের প্রয়োজন হতো তুমি হেক্সাডেসিমালে দিতা। তো তাহলে হেক্সাডেসিমালে তখন মান কত, 2D4। তাহলে দেখো তো এখানে কোথাও কি মানটা আছে, 2D4, 2D1 আছে, 2 আছে, তাহলে এটা কিন্তু আর হইল না। তাহলে তোমরা উভয়ভাবেই খাতায় কিংবা ইয়েতে যেভাবেই দেখো না কেন এটা কিন্তু খুব সহজেই তাহলে পারার কথা, তাই না? তাহলে আমাদের উত্তর কথা আসলো ক নাম্বারটা। ওকে, দেখো আমরা যদি তার পরেরটা দেখি 67। এখানে বলা আছে একটা মান বাইনারিতে যার সমকক্ষ মান কোনটা হবে, এটা সবগুলাই অপশন রেখে দিচ্ছে হাতে। তাইলে এখানে কিন্তু আবার খেয়াল করো দশমিক চিহ্নটা কিন্তু নাই, তাহলে আমাদের জন্য ঝামেলাটাও একটু কম। তাহলে একইভাবে আমরা যদি বেস মোডে যাই, বেস মোডে যাওয়ার পরে আমরা প্রথমে যেহেতু বাইনারি মান দেওয়া আছে বাইনারিতে ক্লিক করে দিব। তো বাইনারিতে ক্লিক করার পরে মানটা লিখবো 101,110। দেখো এখন কিন্তু কয়টা শূন্য হবে না হবে এটা নিয়ে ভেজাল নাই, কারণ এখানে দশমিক চিহ্ন নাই। শুধুমাত্র যখন দশমিক থাকবে তখন আমাদের একটু এটা হিসাব করতে হয়। তাহলে এখন তুমি এটাকে চেক দিবা, ধরো যে বাইনারিতে কল দেওয়ার পরে তুমি দেখবা যে এটাকে অক্টালের সাথে মিলে না দশমিকের সাথে। তো তুমি সিম্পলি দিলা অক্টাল, যেহেতু প্রথমটা, দেখো অক্টালেরটার মান কত আসছে এখানে 56, তাহলে আমাদের কিন্তু 1 নাম্বারটা মিলে গেল। এখন দেখো তুমি আর কিন্তু কাটতে হবে না, তুমি দ্বিতীয়টা চেক দিবা যে তোমার এটা দশমিক হয় কিনা। তো তুমি দেখো এখান থেকে সিম্পলি এই যে ডেসিমাল ঘরে চাপ দিলা 46, দেখো এটাও কিন্তু হয়ে গেল, দশমিকও হয়ে গেল। এখন তুমি আর কাটতে হবে না, উঠাইতে হবে না, ডিরেক্ট তুমি চাপ দিবা যে পরেরটা মিলে কিনা হেক্সাডেসিমালে। তাহলে 2E, এখানে কি আছে 2F, তাহলে কিন্তু এই মানটা আর হইল না। তাহলে এখন তোমার মান কোনটা দাঁড়াইলো, 1 আর 2, উত্তর হবে ক। দেখি তো আমাদের উত্তর, এই যে দেখো ক দেওয়া আছে। তাইলে ক্যালকুলেটরে কি খুব সহজেই এই অঙ্কগুলো করা যায় না? দেখো অভ্যন্তরীণ কাজ করার জন্য কম্পিউটার সংখ্যা পদ্ধতি কোনটি, বাইনারি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমরা অনেকবারই করি। কম্পিউটার বিদ্যুতের মাধ্যমে সকল কাজ করে, যেটাকে ভাষা হিসেবে নেয় বাইনারি। ওকে, এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বলছে 2, এত এর সমতুল্য দশমিক সংখ্যা কত। তাহলে আমরা প্রথমে কি করবো, ক্যালকুলেটরটা অন করে এখান থেকে বেস মোডে 4 নাম্বারটায় যাবো। যাওয়ার পরে এটা যেহেতু বাইনারি মান দেওয়া আছে আমরা এখানে ক্লিক করবো বাইনারি। বাইনারি মান কত দেওয়া আছে 10, আমরা চাপ দিয়ে ইকুয়ালে চাপ দেবো। এখন বলছে কোন পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে। তাহলে তুমি এখান থেকে ডিইসি যেটা আছে এখানে ক্লিক করবা, কত আছে 2, তাহলে দেখো এই যে গ নাম্বারে 2, তাহলে আমাদের এখানের উত্তরে কিন্তু এই গ নাম্বারটা 2 দেওয়া আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। তো সমকক্ষ মান এখানে আবার দিয়ে দিছে কি, দেখো বাইনারিতে যেতে বলছে যে দেওয়া আছে দশমিকে, তাহলে আমরা প্রথমে এখানে ডেসিমালের ফরম্যাটে যাবো, ডিইসিতে চাপ দিলাম, যা আছে আছে থাকুক সমস্যা নেই। এরপরে আমরা দিলাম 12, এখানে যেটা দেওয়া আছে। এরপরে ইকুয়ালে চাপ দিব, তারপরে আমরা আমাদের চেক দিতে হবে কোনটা বাইনারি, তখন আমরা এখান থেকে সিম্পলি বাইনারিতে ক্লিক করব। তাহলে দেখো এখান থেকে মিলে কোনটা 0011, দেখো তো এখান থেকে 0011 এটা কি মিলে গেল না? তাহলে উত্তর হবে কি খ। দেখো এটার উত্তর কিন্তু খ নাম্বারটাই আছে। ওকে, তাহলে সমকক্ষ মান কিন্তু আশা করি খুব সহজেই পাবা। বাইনারি সংখ্যা এত হলে এটা দশমিক মান কত, তাহলে আই হোপ সবাই এটা পারবা। তারপরে আমি দেখাই দিচ্ছি বাইনারি মানটা, তাহলে প্রথমে সিলেক্ট করে এটা উঠাইতে হবে, এই যে বাইনারিতে ইকুয়াল চাপ দিবা। এরপরে তোমার কোন পদ্ধতিতে দেখতে বলছে দশমিকে, তাহলে তুমি ডিইসি বাটনে ক্লিক দিবা 15, দেখো তো এই যে 15 খ নাম্বার, দেখি এটার উত্তর এই যে খ নাম্বার। ওকে, আশা করি সবাই বুঝতেছো। এরপরটা দেখো, এর পরবর্তী মান দেখো, কোনো সংখ্যার যদি বৃহত্তম পরবর্তী বা বড় সংখ্যা বলে, তাইলে আমরা জানি যে সংখ্যাটা দেওয়ার সাথে তার সাথে 1 যোগ করতে হয়, অর্থাৎ এই সংখ্যার সাথে তখন তোমার 1 যোগ করতে হবে। এটা হলো সহজ বুদ্ধি। তাহলে তুমি প্রথমে বাইনারি সিলেক্ট করলা, বাইনারি সিলেক্ট করার পরে 1011 নিলা, এরপরে যোগ চিহ্ন দিয়ে তুমি দিলা 1। এখন যদি 1 দাও, যেহেতু পরবর্তী মান বলছে, যদি পূর্ববর্তী মান বলতো, আগের সংখ্যা বলতো, ক্ষুদ্রতম সংখ্যা বলতো, সেক্ষেত্রে কিন্তু তুমি 1 বিয়োগ করতে। এখন যেহেতু পরবর্তী বলছে, তাহলে সেক্ষেত্রে তুমি 1 যোগ করবা। যোগ করলে যেটা আসলো সেটাই 1100। তাহলে দেখো তো এই যে 1100, এটার উত্তর কী হবে, তাহলে খ নাম্বার। এই যে দেখো খ নাম্বারটা সঠিক। ওকে, এরপরটা দেখো তো, ওই যে একটু আগে আমরা মিলাইছিলাম, মনে আছে কত নাম্বারটা জানি আমার মনে নাই। যাই হোক আমরা এখানে দেখি, যেহেতু দাগটা উপর দিয়ে গেছে তাহলে হবে কি 1, নিচ দিয়ে আছে 2 বার, তাহলে 2টা হবে 0, এরপরটা 1, আবার 1, তারপরটা কি 0। দেখো তো এটা কার সাথে মিলে যায়, প্রথমটা কিন্তু 1, হ্যাঁ জায়গা স্বল্পর জন্য আমরা এইভাবে লিখছি। তাহলে 100,110,
দেখি এটা কার সাথে মিলে 1 0 0 1 1 0, এই যে ক নাম্বার। দেখো তো এটার উত্তর কি, এই যে ক। ওকে, আশা করি এটাও বুঝতে পারছো। বাইনারি সংখ্যা পদ্ধতি ওই যে আমাদের বেসিক ক্লাস থেকে আসছে, প্রতীক দুইটা 0 এবং 1। এখানে অঙ্ক নেই, কিন্তু এই যে এখানে আছে, এখানে লক্ষ্য করো। এটার মানে কি, এত সংখ্যাটির সর্ববাম মানে কোনটা, এটা। দেখো সর্বপ্রথম যিনি কি বসে, আমাদের বাইনারি অক্ষর, যেহেতু আমি বলছিলাম একটু আগে, যদি বাইনারি অক্ষর হয় তাহলে সেক্ষেত্রে লিখতে হয় MSB, আর অন্য ক্ষেত্রে লিখতে হয় কি MSD, অর্থাৎ এটা ডেসিমাল সংখ্যা। তাহলে যেহেতু এটা বাইনারি সংখ্যা, তাহলে কিন্তু MSD দেওয়া যাবে না, আমাদের উত্তর হবে কি খ নাম্বার MSB, মোস্ট সিগনিফিকেন্স বিট। ওকে, আশা করি এটা বুঝলা। এরপরে যদি আমরা আসি, দেখো এর আগেরটা কিন্তু কনফিউজে পড়া যাবে না, ঠিক আছে, খুব সহজেই এটা বুঝতে হবে। 83 নাম্বার যদি আমরা দেখি, এখানে একটা সমতুল্য মান চাইছে অক্টালের। তাহলে এখান থেকে আমরা যেহেতু ভগ্নাংশ মান সহ দেওয়া, এই যে দশমিক চিহ্ন দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি, আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়ে শিখতেছি তাই আর খাতা কলমের ব্যবহারটা দেখাচ্ছি না তোমাদের। যেটা বাইনারি মান, পূর্ণ সংখ্যা থাকলে কিন্তু আমাদের কোনো ভেজালি নেই, পূর্ণ সংখ্যা যা আছে আমরা তাই উঠাবো, 1 1 0 0 1। এরপরে তোমার লক্ষ্য করতে হবে, যেহেতু অক্টালে দেখতে বলছে, অক্টাল বাইনারি থেকে যাইতে হলে কি 3 বিটের গ্রুপ করতে হয়। কত বিটের, 3 বিটের। এখন তুমি দেখো, যেহেতু আমাদের এখানে অক্টালের পরের মানটা কয়টা আছে দেখি তো, এখান থেকে আছে 3টা, এখান থেকে দেখো একটা শূন্য আছে, তাহলে আমরা কী করবো, আমরা 2টা শূন্য দিব, তখন 3টা গ্রুপ হয়ে যাবে না। তাহলে দেখো এখন আমরা এখানে মান বসাবো, এখানে কিন্তু দশমিক উঠবে না। ওকে, তো না উঠলেও আমরা যা আছে তাই উঠাবো। এখন দেখো 0 1 0 0, আর আমরা 2টা শূন্য এক্সট্রা দিছি 6টা মিলানোর জন্য, 2টা শূন্য দিয়ে দিলাম। এখন তুমি যদি উত্তরে চাপ দিবা প্রথমে, তারপরে এখন চাইছে কোন পদ্ধতিতে, অক্টালে, তাই তুমি এখান থেকে চাপ দিবা অক্টাল। এখন আমরা কয়টা ঘরের মান নিয়েছিলাম, একটা, 2টা, তারপরে কি হবে দশমিক। তাহলে 2টা যদি আমরা লিখি, এই যে এখানে আছে 0 2, তারপরে হবে দশমিক, তারপরে হবে 3 1, এই 2টা, তাহলে 31.20, এটা হবে উত্তর। তাহলে তুমি দেখো তো অক্টালে এই যে মানটা দিয়ে দিচ্ছে 31.20, দেখো তো এটারও কিন্তু গ নাম্বার উত্তর। ঠিক আছে, খুব সহজেই দেখো, এইভাবে কিন্তু বের করা যাচ্ছে না। আশা করি সবাই বুঝতেছো। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত, আমাদের সংখ্যা পদ্ধতির বেস ক্লাস থেকে আসছে 8, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে তার ভিত্তি বলে। দেখো 87 নাম্বারটা যদি আমরা পড়ি, এর পরের সংখ্যাটি কোনটি। দেখো কোনো সংখ্যার পরের সংখ্যা যদি বলে বৃহত্তম সংখ্যা বলে, আমরা জানি উক্ত সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে তুমি দেখো তো এই সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, এখানে আছে কোন পদ্ধতিতে, অক্টালে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটর থেকে অক্টালটা সিলেক্ট করবো, এই যে অক্টাল। এখন মান দেওয়া আছে কত, 17, এর সাথে যোগ দিব কত 1, তাহলে ইকুয়াল চাপবো, তাহলে মান আসলে কত 20। তাইলে এটার উত্তর হবে কি, তাইলে এই যে এটা না, ঘ নাম্বারটা। দেখো তো আমরা যদি উত্তরের দিকে তাকাই, এই যে গ নাম্বারটা আছে। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। 88 নাম্বার দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত, ওই একইভাবে। তাহলে তুমি প্রথমে ক্যালকুলেটারে কী করবা, অক্টালটা সিলেক্ট করে তুমি দেন এখানে মান যেটা আসবে সেটা লিখবা, তার সাথে কি যেহেতু পরের সংখ্যা 1 যোগ হবে, তাহলে কত আসবে 200। তাহলে এখানের উত্তর কী আসবে, গ নাম্বার। আমরা উত্তরটা দেখি, এই যে দেখো গ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নিচের কোনটি অক্টাল নাম্বার না, তুমি লক্ষ্য করো, অক্টাল হলো কি 0 থেকে 7 পর্যন্ত থাকতে হয় সংখ্যা, 0 থেকে 7, এটা হলো অক্টালের সংখ্যা, যার ভিত্তি হলো 8, বাংলা লিখলাম। দেখো 1 9, এখানে কি 0 থেকে 7-এর মধ্যে কি 9 আছে, নাই, তাহলে এটা না, সহজেই পাওয়া গেল। 1 5 আছে, 7 7 আছে, যে 7 পর্যন্ত, 1 0 আছে, তাহলে আমাদের উত্তর হইল না কোনটা, এই যে ক নাম্বার। তাহলে তুমি দেখো এই যে এখানে কিন্তু কই আছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। দেখো এর পরেরটা যদি আমরা দেখি, দেখো একটু কেটে দিই। দেখো এখন বলছে 8 ভিত্তিক সংখ্যা হলো এর মধ্যে কোনটা, তার মানে অক্টালের সংখ্যা কোনটা। 0, আমরা বলছি কি 0 থেকে 7 পর্যন্ত হলো অক্টালের সংখ্যা, তাহলে একটা হলো 0 7 8, কি অক্টালে আছে না, তাহলে এটা কিন্তু না। তাহলে উত্তর হলো কত, 1 এবং 2, তাহলে উত্তর হলো ক। এই যে দেখো আমাদের কিন্তু উত্তর কই আছে। ওকে, তার মানে এইভাবে কিন্তু আমরা ধরতে পারি। দেখো এরপরে খুব ইন্টারেস্টিং পার্ট, এটা অনেকটাই ইম্পর্ট্যান্ট। দেখো প্রথমে আছে 5, এরপরে আছে 8, আমরা লিখলাম 5 8, তারপরে আছে বি। দেখো তো এটার মাঝখানের দূরত্ব কত, 3। আবার 8 এর সাথে যোগ যদি করি আমরা 3, দেখো বি এর মান কত আগে দেখতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। এ সমান 10, বি সমান কত 11, সি সমান কত 12, ডি সমান কত 13, তারপরে ই সমান কত 14, এফ সমান কত 15। এখন তুমি লক্ষ্য করো এখানে আছে কি বলছে, এর ধারার পরবর্তী মান কোনটি। তাহলে দেখো তো প্রথমে 5 আর 8-এর মধ্যে দূরত্ব কত, 3। 8 এবং বি সমান কত পেলাম, 11। তাহলে 8 9 10 11, তাহলে এর মাঝখানে দূরত্ব কত, 3। তাহলে এইটার সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে কি তার পরবর্তী মান পাওয়া যায় না। তাহলে তুমি দেখো তো 11 সাথে যদি আমরা 3 যোগ করি, 11 + 3, তাহলে কত হয় 14। আমরা 14 সমান কি জানি, ই। তাহলে তুমি দেখো তো এখানের উত্তর কোনটা আছে, তাহলে কিন্তু খুব সহজে এই যে দেখো গ নাম্বার উত্তর। ওকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাও পাইলাম। ওকে, তারপরে দেখো 92 নাম্বার, এখানে কি বলা আছে, এফ এর পূর্বের সংখ্যাটি কত। দেখো পরের বললে, বড় বললে
তাহলে ওই সংখ্যার সাথে আমরা 1 যোগ করি। আর যেহেতু এটা পূর্বের বলছে অথবা ক্ষুদ্রতম অথবা আগের যেই কথাই বলুক না কেন, তাহলে ওই সংখ্যার সাথে আমরা কী করবো তখন 1 বিয়োগ করে দিব। তাহলে দেখো সংখ্যাটা আছে কোন পদ্ধতিতে, হেক্সাডেসিমাল। প্রথমে আমরা এখান থেকে 4 নম্বরে যাই হেক্সাডেসিমাল কিন্তু সিলেক্ট করব। এরপরে লিখবো এফ। এফ যেন কোথায় থাকে, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম এই যে এখানে লাস্টে এফ এফ। এরপরে যেহেতু পূর্বের মান, তাহলে আমরা মাইনাস দিয়ে 1 দিয়ে দিব, পরের বললে 1 যোগ করে দিতাম। কত আসলো এফ ই। তাহলে দেখো তো এফ ই, এটা না? আমরা দেখি উত্তর, হ্যাঁ গুড, আমাদের কিন্তু এটাও হয়ে গেল। বলছে আগের মতোই ধারাটির পরবর্তী সংখ্যা কত, তাহলে 5। এরপরে আছে ডি। তুমি লক্ষ্য করো তো ডি এর মান আমরা জানি কত, দেখলাম এখানে ডি সমান 13। ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখি 5 + 8, দেখো তো এটার রেজাল্ট কত আসে 13। আমরা তার ধারার পরের মানটা কিন্তু পেয়ে গেলাম ডি। ডি এর মান আমরা কত দেখলাম এখানে, আবার দেখো ডি সমান কত দেওয়া আছে 13। ওকে, তাহলে তুমি এখান থেকে দূরত্ব পাইলা হলো 13। এই 13 সাথে যদি আবার হেক্সাডেসিমালের পরের সংখ্যার জন্য 8 যোগ করো, তাহলে সেক্ষেত্রে কত হয় দেখো। হেক্সাডেসিমালে আমরা লিখি, এখানে আছে 13, 13 কি লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমালে 13 সমান আমরা কি জানি ডি। তাহলে আমাদের কিসের সাথে যোগ করতে হবে, ডির সাথে এই 8 কিন্তু যোগ করা লাগবে। তাহলে আমরা এখানে চাপ দিলাম ডিতে প্লাস দিলাম 8, তাহলে আমাদের মান কত আসলো 15। দেখো তো এই ধারার পরের মানটা কত আসলো, এই যে 15, তাই না? এটা কিন্তু 15 বলা যাবে না যদিও বা, তাহলে 15 আমরা এখানে লিখলাম 15। এর সাথে যদি আমরা তার পরের মান, আবার তো একই দূরত্বে আসবে তাই না, তাইলে এটার সাথে যদি আবার আমরা যোগ 8, তাহলে আমাদের মান কত আসলো 1D। তাহলে আমরা লিখি, এখানে লিখি 1D হেক্সাডেসিমালে। তাহলে তার পরবর্তী মান হলো কত 1D। দেখো তো এখানে 1D আছে কিনা, এই যে দেখো বড় ঘ নাম্বারে আছে, ঘ নাম্বারে কিন্তু আছে। তাহলে তুমি দেখো তো এই যে ঘ। ওকে, আশা করি এটা বুঝতে পারলা। এরপরে বলছে এত সংখ্যাটা দিয়ে দিছে হেক্সাডেসিমালে, এর সমতুল্য বাইনারি মান কত। তাহলে তুমি দেখো প্রথমে যে মানটাই দেওয়া থাকুক না কেন, এটাকে তুমি লিখে দিবা 1A, পয়েন্ট যেহেতু উঠবে না কোনো সমস্যা নাই, 4 8। দেখো মনে রাখতে হবে কি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যদি আমরা যাই, যেহেতু বাইনারিতে যেতে বলছে, তাহলে 4 বিটের সম্পর্ক, এটা মনে রাখবা। তাহলে আর ওই দশমিক নিয়ে টেনশন করা লাগবে না। তাহলে তুমি এটাকে ইকুয়াল চাপ দিবা, তারপরে তুমি এখানে বাইনারিতে চাপ দিবা। তাহলে যেহেতু এই 4 8 দুইটার জন্য 4টা 4টা 8টা করে বাইনারি মান হয়, তাহলে এখান থেকে আমরা গণনা করি 0 0 0 3টা, 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে দশমিক পরের মান কি হবে 0 1 0 0। দেখি তো কোনটার সাথে মিলতেছে, 0 1 0 0, তারপরে আছে 1, এক্ষেত্রেও আছে 0 1 0 0 1। দেখো এই দুইটা কিন্তু আমাদের মিলল, এটাও মিলছে 0 1 0 0 1, এই তিনটা। তার আগের মান যদি এখন আমরা মিলাই, এটা কিন্তু মিলে নেই। এখন দেখো আমরা আগের মান যদি মিলাই, এখান থেকে দেখো এই 0 পর্যন্ত আমরা ছিলাম না, এখন এদিক থেকে এই পূর্ণ সংখ্যাটা খেয়াল করি, 1 1 0 1 0। তাহলে 1 1 0 1 0, দেখো এটা তাহলে মিলে। তাহলে আগের অংশ এটা যদিও মিলছে, কিন্তু পরের অংশ মিলে নাই, দেখে এটা বাদ। তাহলে 1 1 দিয়ে শুরু হবে, এখানেও নাই, 1 1 দিয়ে শুরু হবে এই দুইটার ভিতরে। তাহলে আমাদের মান কি 1 1 0 1, একটা শূন্য থাকবে, এখানে কয়টা আছে 2টা। তাহলে দেখো তো এই যে মানটা মিলে কিনা, 1 1 0 1 0, তারপরে হলো কি দশমিক, তারপরে 0 1 পরটুকু তো মিলে আছে, দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নেই, এই জন্য ওরা এখানে শূন্যটা কিন্তু দেয়নি। তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পারতেছো এটার উত্তর আসার কথা ঘ নাম্বার। আমরা দেখি একটু, হ্যাঁ এই যে দেখো ঘ নাম্বারটা কিন্তু আছে। তাহলে দেখো এইভাবে কিন্তু একটু ট্রিক্স খাটায় খুব সহজেই কিন্তু তোমরা এটাকে করতে পারো, অথবা যদি তোমরা খাতায় করো তাহলে কিন্তু সেটা করতেই পারো। সেটা কীভাবে আমরা যদি একটু দেখি, যেহেতু মান দেওয়া আছে 1A.48, প্রতিটার যদি আমরা 4 বিট করে মান নিই খাতাতে বা আমাদের লাস্ট পেজটাই পরীক্ষাতে, কিন্তু আমরা এইভাবে রাফ করতে পারি তাই না। তাইলে তুমি দেখো এখানে যদি আমরা 1-এর জন্য মান লিখি, 1 লাগে 0 0 0, তাহলে 0 0 0 1। আবার এর জন্য যদি আমরা লিখি এ সমান জানি 10, তাহলে 8 আর 2 লাগে 1 0 1 0। এরপরে দশমিক 4-এর জন্য আমরা যদি লিখি 0 1, এই যে এখানে 0 1 0 0, তাহলে 0 1 0 0। 8-এর জন্য যদি আমরা লিখি 8 লাগে বাকিগুলো 0 1 0 0 0। তাহলে তুমি দেখো এইভাবেও কিন্তু খুব সহজেই অঙ্কটা মিলাইতে পারো। তবে ক্যালকুলেটরতে যেহেতু শেখাচ্ছি, তাই তুমি কিন্তু এটাকে এইভাবেও করতে পারো। ওকে, যাই হোক আমরা যদি তার পরেরটা দেখি, দেখো এগুলো একটু মিশাই। দেখো এখানে 95 নম্বর, এত কোন ধরনের সংখ্যা। দেখো ABCD দেওয়া আছে না, ABCD শুধুমাত্র কোথায় ব্যবহার করা হয়, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আমাদের বেসিক ক্লাসে এগুলো নিয়ে কিন্তু আলোচনা আছে। তাহলে এটার উত্তর হবে ঘ নাম্বার। ওকে, তাহলে এটা হলো হেক্সাডেসিমালের ভিত্তি কত 16। 16 ভিত্তিক সংখ্যা বলতে ইংরেজি মানে প্রতীক কয়টি, দেখো ইংরেজি অক্ষর কয়টা, A থেকে F পর্যন্ত। তাহলে যদি আমরা গণনা করি হেক্সাডেসিমালে 10কে বলা হয় A থেকে সংখ্যা কোন পর্যন্ত 8 পর্যন্ত। তাহলে ABCDEF কয়টা আছে 6টা। তাহলে এটার উত্তর কী আসবে 6টি। উত্তরে দেখো খ নাম্বারটা আছে। এত এর পূর্বের মান বললে যেন আমরা কি জানি ওই সংখ্যার সাথে 1 বিয়োগ করতে হয়। তাহলে মান দেওয়া আছে কত 10। এখন এটা কোন পদ্ধতিতে আছে হেক্সাডেসিমালে, আমরা হেক্সাডেসিমাল সিলেক্ট করে দেন ইকুয়াল দেবো। তাহলে এরপরে আমরা কি করবো মাইনাস দেবো 1, তাহলে আমরা দিলাম 1। তাহলে মান কি আসলো
এখান থেকে যদি লক্ষ্য করি, যেহেতু ভগ্নাংশ সংখ্যা নেই পূর্ণ, তাহলে এফ। তাহলে তুমি দেখো তো এখানের উত্তর কোনটা, এফ আছে। দেখো এই যে ঘ নাম্বারটা কিন্তু এফ আছে, তাহলে দেখি আমরা এর উত্তর এই যে ঘ নাম্বার। ওকে, তাহলে কিন্তু এটাও হয়ে গেল। এরপরে 99 নাম্বারটা কি বলছে, হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যা কোনটি। দেখো তো হেক্সাডেসিমালে এফ এর পরের সংখ্যা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা প্রথমেই আগের মতো কি করব, এখান থেকে বেস মোডে যাওয়ার পরে হেক্সাডেসিমাল সিলেক্ট করব, এফ লিখবো এখানে, এর সাথে যোগ দিব 1, তাহলে আমরা যোগ দিলে কত আসলো 10। এই যে দেখো গ নাম্বারে 10 আছে, দেখো তো এই যে, অর্থাৎ ক্যালকুলেটরে তোমার যাই আসলো, এত কিন্তু চিন্তা করতে প্রয়োজন হচ্ছে না, তাই না। এরপরে বলছে হেক্সাডেসিমালে যদি এফ থাকে এর বাইনারি মান কত। তাহলে তোমার আমি প্রথমেই দেখাই, তুমি প্রথমে হেক্সাডেসিমালটা সিলেক্ট করে এফে ক্লিক করে দিবা, এরপরে তুমি ইকুয়ালে চাপবা, এরপরে তুমি বাইনারিতে ক্লিক করবা। তাহলে তুমি এখান থেকে যদি পূর্ণ সংখ্যা লক্ষ্য করো 4টা 1, দেখে তো আমরা এখানে 4টা 1 আছে কিনা, হ্যাঁ এই যে দেখো এখানে কিন্তু ঘ নাম্বারে দেওয়া আছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল উত্তর। তাহলে এই ছিল আমাদের এই মাহবুব রহমান স্যারের বইয়ের প্রথম 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ। এর পরের পার্টে আমরা পরের 100 থেকে 200 পর্যন্ত এইভাবে পর্যায়ক্রমে দেখিয়ে যাব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। সালামু আলাইকুম সবাইকে।